রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের কৌশলগত ও স্থায়ী নীতি। বিভিন্ন ফ্রন্ট পরিদর্শন শেষে বললেন কোচ ফোর্সের কমান্ডার জেনারেল কায়ানি। নিজস্ব প্রযুক্তিতে সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে ইয়েমেন। হুথিদের অস্ত্র সাহায্য দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। নিরাপত্তা বিঘ্নিত হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে বললেন বাংলাদেশের আইনমন্ত্রী। 1 ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। মানি লন্ডারিং মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন হলেও আপাতত মুক্তি মিলছে না। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোচ ফোর্সের কমান্ডার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত ও স্থায়ী নীতি। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলো পরিদর্শনে গিয়ে গতকাল কথা বলেন। প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে জেনারেল কায়ানি আরও বলেন, এই মুহূর্তে বিশেষ করে গাজা উপত্যকার অটল এবং দৃঢ়বদ্ধ ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিরোধ ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কোচ ফোর্সের কমান্ডার বলেন, ইরানের এই কৌশলগত ও স্থায়ী নীতির প্রতি এদেশের প্রশাসনের সকল স্তরের অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের নেতা এবং কমান্ডাররা তাদেরকে সমর্থন করে যাওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে গাজা যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো। সবগুলো দেশে তৎপর প্রতিরোধ সংগঠনগুলোকে সম্মিলিতভাবে প্রতিরোধ ফ্রন্ট নামে অভিহিত করা হয়। লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে ইরান সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন সেনাবাহিনীর বুধবার দাবি করেছিল, গত ডিসেম্বরে আনসারুল্লাহ যোদ্ধারা লোহিত সাগরে নরওয়ের স্ট্রিন্ডা জাহাজে যে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল সেটি ইরান সরবরাহ করেছে। মার্কিন বাহিনী আরও দাবি করেছে, হামলা শিকার জাহাজটি থেকে ওই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় সেটি কেবলমাত্র ইরানই তৈরি করে। মার্কিন বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ সংক্রান্ত যে খবর দিয়েছিল বৃহস্পতিবার, নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন তা প্রত্যাখ্যান করেছে। ওই মিশন এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তাদের উপর চাপিয়ে দেওয়া দীর্ঘ প্রায় 10 বছরের যুদ্ধের কারণে তারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির উপর ভর করে সামরিকভাবে দক্ষ ও শক্তিশালী হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে তাঁর দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৃহস্পতিবার ব্রিক্সভুক্ত দেশগুলোর 10ম পার্লামেন্টারি ফোরামের বৈঠকের অবকাশে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যকার চলমান সহযোগিতা কেবল বাড়তেই থাকবে। ইরান ক্রমবর্ধমান অর্থনীতি দেশগুলোর জোট ব্রিক্সের সদস্য পদ পাওয়ায় রুশ নেতা সন্তোষ প্রকাশ করে বলেন, তার দেশ ইরানের এই সদস্যপদ বিষয়টিকে সমর্থন জানিয়েছিল। ভ্লাদিমির পুতিন ইরানের শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শাসনামলে আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। রুশ প্রেসিডেন্ট বললেন, রাশিয়ার পার্লামেন্ট স্পিকার চিয়াভেস্লাভ ভলোদিন আগামী 30 জুলাই ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজিশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার অচিরেই একটি ফল পাওয়া যাবে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একটি মার্কিন দৈনিকে বুধবার এই খবর প্রচারিত হয় যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত একটি কাঠামোর ব্যাপারে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ সম্মত হয়েছে। কিন্তু হামাসের একাধিক সূত্র এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন গণমাধ্যমের খবরে নতুন কিছু নেই এবং অচিরেই কোনো ফল পাওয়ার আশা করা বৃথা। সূত্রগুলো আরও বলছে, মধ্যস্থতাকারীরা যখন একটি চুক্তির জন্য চেষ্টা চালাচ্ছেন তখন বেশ কিছু বাধা রয়ে গেছে এবং ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অব্যাহতভাবে চুক্তির পথে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যাচ্ছেন। সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত একটি কাঠামোর ব্যাপারে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ সম্মত হয়েছে। এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে হামাসের সূত্রগুলো বলছে, ওয়াশিংটন পোস্টে যা লেখা হয়েছে তা সত্য নয় এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে 1 ঘণ্টা শাহবাগ মোড়ে অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বিকেলে কয়েকশো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে 5টা 20 মিনিটে শাহবাগ মোড়ে এসে সড়ক আটকে দেন। সন্ধ্যা 6টা 20 মিনিটে তারা সেখান থেকে চলে যান। এর আগে তারা সড়ক অবরোধ করে স্লোগান দেন। এ সময় শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছিল। সমাবেশ শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী আবু বাকের মজুমদার জানান, আগামীকাল শনিবার সন্ধ্যা 6টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। এদিকে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের নিরাপত্তা, চলাফেরার নিরাপত্তা এবং কাজ করার পরিবেশ রক্ষা করার দায়িত্ব সরকারের। এগুলি যদি হুমকিতে পড়ে তবে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা ওই মামলায় তাকে জামিন দেওয়া হয়। তবে জামিন পেলেও আপাতত তাকে জেলেই থাকতে হবে, কারণ এ সংক্রান্ত অপর এক মামলার তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, অরবিন্দ কেজরিওয়াল যে একজন নির্বাচিত নেতা সে বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। তিনি 90 দিনের বেশি কারাভোগ করেছেন। বৃহত্তর বেঞ্চ ইডির গ্রেপ্তারির ক্ষমতা সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি না করা পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকবেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর এবং এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই। আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানিসীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতে 166টি অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল হুথি মন্তব্য করেন। হুথি আনসারুল্লাহর এই নেতা বলেন, ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা
আইএনএসএস স্বীকার করেছে যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিব ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দেন। ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ১৪৬তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে এবং এতে ইসরায়েলি ঘাঁটির বেশ ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজা ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান এবং গোলন্দাজ হামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর এই হামলায় অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও নেটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, নেটো এখনও ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, গত ১০ জুলাই নেটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে নেটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, নেটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফল রয়েছে, হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা নেটো ধ্বংস হবে, আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরও ভালো হবে। রাশিয়া শুরু থেকে বলে আসছে ইউক্রেনের নেটোভুক্তির রাশিয়ার জন্য চূড়ান্ত রেডলাইন। দেশটি আরও বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। মেদভেদেভ বলেন, চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে নেটোর সদস্য পদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নেটো তার নানা পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে যে এই জোট শান্তি চায় না, বরং যুদ্ধ চায়। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের শুনুন একটি সংবাদ ভাষ্য। পরিবেশন করছেন আমির হোসেন। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মূল প্রাধান্যের বিষয় হল যুদ্ধকামিতা, শান্তি রক্ষা নয়। সম্প্রতি ন্যাটো জোট গঠনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাটোর শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়। ন্যাটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকামী রেকর্ড দেখানো হয়েছে যুগোস্লাভিয়ায়, সার্বিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে। এই জোট এখন পূর্ব দিকে এর উপস্থিতির বিস্তার ঘটাতে চায়। ওয়াশিংটনে এমন সময়ে ন্যাটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে। এইসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের অব্যাহত যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের মতে, ন্যাটোর সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দুয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয়। রাশিয়ার সঙ্গে সংঘাতের ভয় ও উদ্বেগই এর কারণ। গতকাল ৩ দিনের বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার সংকট, আর এই যুদ্ধে রাশিয়ার বিজয় হবে সবচেয়ে বড় বিপদ ও ব্যয়। এছাড়াও ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থনের বিষয়টিও নানা ব্যয় ও বিপদের সঙ্গে যুক্ত হতে পারে। এদিকে ভিয়েনা আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কনস্টান্তিন গ্যাভ্রিলভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর সদস্যদের চলমান পদক্ষেপগুলো পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ন্যাটো কিয়েভে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠাবে।
ইউক্রেনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক জোরদারের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও এইসব বক্তব্য এসেছে ন্যাটোর পক্ষ থেকে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও কৌশলবিদ জন মিয়ারশিমার বলেছেন, রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তার উদারতাবাদী বিভ্রম থেকে উদ্ভূত এবং এটাই যুদ্ধের মূল কারণ। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তনভ মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাটোর চলমান শীর্ষ বৈঠক অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোতে থাকা এর ক্রীড়নক সরকারগুলো সমরবাদী নীতির বিস্তার ঘটাতে চায় এবং তারা ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থন দিয়ে এই অঞ্চলে উত্তেজনা জিইয়ে রাখতে চায়। এ থেকে বোঝা যায় যে তারা বিশ্বের উপর তাদের দাবি ও লক্ষ্যগুলো চাপিয়ে দিতে চায়। ন্যাটো জোট যেকোনো মূল্যে টিকে থাকার জন্য অন্যদের উপর অভিযোগ চাপিয়ে দিচ্ছে। ব্যাপারটি এত তীব্র হয়েছে যে ন্যাটোর মহাসচিব সম্প্রতি চীন সহ অন্য কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এর জবাবে বলেছেন, ন্যাটোর কথিত নিরাপত্তা রক্ষা করা হচ্ছে অন্যান্য দেশগুলোর মূল্যের বিনিময়ে। এই জোটের কথিত এইসব নিরাপত্তা ও তৎপরতা বিশ্বের জন্য ও নানা অঞ্চলের জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে। চীনের এই কূটনীতিক আরো বলেছেন, চীন ন্যাটোর এসব অভিযোগের ও বেইজিং এর বিরুদ্ধে আক্রমণের তীব্র বিরোধিতা করছে। একই সঙ্গে অন্যদেরকে অভিযুক্ত করার যে ইচ্ছে ন্যাটো পোষণ করছে তারও বিরোধিতা করছে। আসলে এসব অজুহাত দেখিয়েও চীনকে ব্যবহার করে ন্যাটো পূর্ব দিক থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তার বিস্তার ঘটাতে চায় এবং বাড়াতে চায় নানা ধরনের আঞ্চলিক উত্তেজনা। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহযোগিতা দিচ্ছে বলে সম্প্রতি পশ্চিমা সংবাদ মাধ্যমে অভিযোগ তোলা হয়েছে। ইসলামী ইরান এই অভিযোগ অস্বীকার করেছে, তবে ইরান এই যুদ্ধের জন্য ন্যাটোর ভূমিকাকে দোষারোপ করে আসছে। শ্রোতা বন্ধুরা, এবারে সংক্ষিপ্ত সংবাদ। প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের কৌশলগত ও স্থায়ী নীতি, বললেন কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়ানি। নিজস্ব প্রযুক্তিতে সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে ইয়েমেন, হুতিদের অস্ত্র সাহায্য দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। নিরাপত্তা বিঘ্নিত হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে, বললেন বাংলাদেশের আইনমন্ত্রী। 1 ঘণ্টার অবরোধের পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন হলেও আপাতত মুক্তি মিলছে না।